আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে এসি সার্কিট, ঠিক আছে? এসি সার্কিটের একদম বেসিক থেকে শুরু হবে। আজকে ম্যাথ হয়তো করব না, থিওরি টুকটাক একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে এসি সিগন্যাল কিরকম হয়? এসি কারেন্ট আমরা জানি হচ্ছে যে অল্টারনেটিং কারেন্ট কাকে বলে, যে যেই কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় সেটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। তাহলে আমরা এগুলা দেখে আসছি যে অল্টারনেটিং কারেন্ট আবার বিভিন্ন শেপেরও হতে পারে। সেটা সাইনুসয়েডাল সিগন্যাল হতে পারে অথবা ট্রায়াঙ্গুলার সিগন্যাল হতে পারে, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার সিগন্যাল হতে পারে অথবা দেখা যাচ্ছে স্কোয়ারেও হতে পারে। যেরকমই হোক, এদেরকে আমরা এক একটা কি এসি কারেন্ট বলি, এসি সিগন্যাল বলি। আচ্ছা, তাহলে এখন এসি সিগন্যালের আবার কিছু প্যারামিটার থাকে। যেমন সেই প্যারামিটার গুলো কি কি আমরা জানি, টাইম পিরিয়ড, তাই না? টাইম পিরিয়ড থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, ওয়েভ লেন্থ থাকে, বিভিন্ন কিছু হতে পারে। তবে আমাদের সাধারণত এই অ্যামপ্লিটিউড থাকে, ঠিক আছে? আরো থাকে হলো কি ফেজ। তাহলে এই সবগুলো কিন্তু আমরা এসএসসি থেকে মোটামুটি পড়ে আসছি, যে টাইম পিরিয়ড কি জিনিস, বা বাংলায় বললে পর্যায়কাল, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কি জিনিস, ওয়েভলেন্থ কি জিনিস, অ্যামপ্লিটিউড কি জিনিস, ফেজ কি জিনিস। ফেজের বাংলা কি? ফেজের বাংলা আমরা পড়ছি হলো দশা, তাই না? তবে কোনো একটা টাইমে ওই সিগন্যালের ফেজ মানে অবস্থাটা কিরকম, সেটা ইন ফেজ আউট অফ ফেজ যদি একাধিক সিগন্যাল চেক করি আমরা, সেক্ষেত্রে আমরা দেখি। আচ্ছা, তাহলে টাইম পিরিয়ড কি হয়? কোনো একটা পিরিয়ডিক সিগন্যালের একটা পিরিয়ড শেষ করতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি, তাই না? তাহলে পিরিয়ডিক সিগন্যাল আবার কি? পিরিয়ডিক সিগন্যাল বা পর্যাবৃত্ত ফাংশন হচ্ছে যে যেই সিগন্যালের যেই সিগন্যালটা তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে থাকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকে। অর্থাৎ হাফ টাইম একদিকে চলে, বাকি হাফ টাইম আরেক দিকে চলে। অর্থাৎ এই দিকটাকে আমরা যদি পজিটিভ দিক বলি, তাহলে এই দিকটাকে আমরা যদি নেগেটিভ দিক বলি, তাহলে হচ্ছে এই সিগন্যালটা, যে এটাকে আমরা যদি একটা পিরিয়ডিক, এটা তো একটা পিরিয়ডিক সিগন্যাল, তাই না? আচ্ছা, একটা একটা ওয়েভ দেখে অবশ্য পিরিয়ডিক হিসাব করা যায় না, আরো যদি এরকম আসে পরপর, তাহলে কি দেখা যাচ্ছে যে এই সময় পর পরে সিগন্যালটা রিপিট হচ্ছে, তাহলে এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। আর এই পিরিয়ডিক সিগন্যালটার এই সিগন্যালটা কি প্রথম অর্ধেক সময় যেদিকে চলছে, এই দিকে ছিল পজিটিভ দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলছে। আচ্ছা, তাহলে এই টাইপের সিগন্যালকে বলা হয় হলো পর্যাবৃত্ত ফাংশন বা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। তাহলে টাইম পিরিয়ডটা কি? যে এই যে এখান থেকে এই পর্যন্ত যাইতে যে সময় লাগে সেটাই হলো এর টাইম পিরিয়ড, তাই তো? টি, এটাকে সাধারণত টি দ্বারা প্রকাশ করি। টাইম পিরিয়ডকে টি বলা হয়। ফ্রিকোয়েন্সিকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করি, তাই না? এফ বা ছোট হাতের এফ। আচ্ছা, ওয়েভলেন্থ কি হচ্ছে কি দ্বারা প্রকাশ করি আমরা? ল্যামডা। তারপর হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে এ। যেমন এই সিগন্যাল পজিটিভ বা নেগেটিভ যে কোনো একদিকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স কভার করে সেটাই হলো অ্যামপ্লিটিউড। যেমন এটা হলো পজিটিভ দিকে এ, এই দিকে এটা বললে আমরা মাইনাস এ বলতে পারি। আচ্ছা, ফেজ কি? ফেজ তো বললামই, যে কোনো একটা টাইম ইনস্ট্যান্সের দশা, এটাকে সাধারণত ফাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ফেজ। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে বেশি গুরুত্ব হচ্ছে এই ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে অ্যামপ্লিটিউড, আর হচ্ছে ফেজ। ওয়েভলেন্থ নিয়ে আমাদের অত ক্যালকুলেশন প্রথমের দিকে অত লাগবে না। তবে এইগুলো আমরা তো ওই 9-10 থেকে এটা ক্যালকুলেশন করা শিখে আসছি, যে এদের মধ্যে সম্পর্ক কি আছে। যেমন এফ সমান কত, ফ্রিকোয়েন্সি সমান আমরা জানি 1/t, তাই না? আবার যদি আমরা আহ, আহ, ইয়ে ধরি, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, তাহলে ভি সমান এফ ল্যামডা এভাবেও লেখা যায়, বা এন ল্যামডা, ইন্টারমিডিয়েট আমরা করছি এন ল্যামডা। তারপর হচ্ছে ফেজ তো ফাই বললামই। তাহলে এই একটা এসি সিগন্যালকে সাধারণত আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? সাইনোসয়েড সিগন্যাল হলে বা ট্রায়াঙ্গুলার সিগন্যাল হলে আমরা এই গ্রাফের ইকুয়েশন দ্বারা সাধারণত একটা সিগন্যাল রিপ্রেজেন্ট করি, তাই তো? তো আমরা এখন অত কিছু দেখবো না, আমরা ফার্স্টে শুধু সাইনোসয়েডালটা দেখি। সাইনোসয়েড এন্ড ফেজর আজকে আমাদের আলোচনার মূল টপিক। তাহলে সাইনোসয়েডকে আমরা কিভাবে প্রকাশ করি? সাইনোসয়েড মানে সাইন অথবা কস সিগন্যাল, তাই তো? সাইন ওয়েভ অথবা কস ওয়েভকে একত্রে বলা হয় হলো সাইনোসয়েড। দুইটা মিলাই হয় হলো সাইনোসয়েড।
তাহলে একটা সাইনোসয়েডকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ আমরা একটা ভোল্টেজকে সাইনোসয়েড দিয়ে রিপ্রেজেন্ট করব, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ভি অফ টি ইজ ইকুয়ালস টু কত, ভি এম সাইন ওমেগা টি। অথবা আমরা লিখতে পারি যদি কোনো ফেজ ডিফারেন্স থাকে তাহলে কি লিখতে পারি যে ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই। অথবা কারেন্ট আকারে থাকলে আমরা লিখতে পারি হলো কি যে আই অফ টি সমান আই এম, দেখা যাচ্ছে দিলাম কস ওমেগা টি। বা এটাকে আমরা ফেজ ডিফারেন্স থাকলে এরকম লিখতে পারি যে আই এম সাইন ওমেগা টি প্লাস ফাই। এই যে এখানে যে ফাইটা আছে এটাকে তো আমরা সাধারণত বলি ফেজ ডিফারেন্স। তাহলে এটা কিভাবে হিসাব করা হয়, যে আমরা টি ইকুয়ালস টু জিরো বসাইলে ওই সময় সিগন্যালের ওয়েভটা মানে অ্যাম্পলিটিউডটা যেরকম থাকে সেটাকে আমরা সাধারণত তার অ্যাঙ্গেল ডিফারেন্স বা টাইমের ডিফারেন্স যেরকম থাকে সেটাকে আমরা ফেজ ডিফারেন্স বলি। তাহলে ফেজ ডিফারেন্স আমরা অ্যাঙ্গেলের সাপেক্ষেও লিখতে পারি, আবার ফেজ ডিফারেন্স হচ্ছে কি টাইমের সাপেক্ষেও লেখা যায়, টাইম ডিফারেন্স এত। আচ্ছা, ওটা আমরা পরে আসতেছি। তাহলে এখন আমরা একটু একটা সাইনোসয়েডাল সিগন্যাল যদি বিবেচনা করি, এই তাহলে এর এটা হলো একটা ওয়েভ, তাই তো? তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডকে সাধারণত আমরা এ এম দ্বারা বলতে পারি। তো ধরলাম যে এটা হলো ম্যাক্সিমাম পজিটিভ অ্যাম্পলিটিউড, মাইনাস এম হচ্ছে নেগেটিভ অ্যাম্পলিটিউড। তারপরে হচ্ছে আহ, এখান থেকে মানে শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে কি একটা পর্যায়কাল টি। তাহলে এখান থেকে এই টাইমটুকু কত হবে, আমরা কালো কালো দিয়ে রিপ্রেজেন্ট করি, এটুকু হলো টি বাই টু। আবার এখান থেকে এইটুকু হলো টি বাই টু, এই সময়টুকু টি বাই টু। আচ্ছা, তাহলে এই এই সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে শুরু হয়েছে, তাই না? আমরা এটাকে যদি জিরো পয়েন্ট বলি, এটা এক্স অক্ষ যদি বলি, এটা ওয়াই অক্ষ যদি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা একদম জিরোতে জিরো, জিরো থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এই টাইপের সিগন্যালের আমরা কি নাম জানি, এটা একটা সাইন ওয়েভ না, যে সাইনের ভ্যালু জিরোতে জিরো। আমরা এটাকে যদি 90 ডিগ্রি বলি, এটা হলো 90 ডিগ্রি, এই এটা হলো 180 ডিগ্রি, তারপর এটা কত হয় মাঝখানে, এটা হলো 270 ডিগ্রি, আর এটা হলো 360 ডিগ্রি, তাই তো? তাহলে এই সিগন্যালটা যেহেতু জিরো থেকে শুরু হয়েছে, তাহলে এর হচ্ছে ফেজ ডিফারেন্স বা ফাই সমান কত, জিরো। এখন যদি কোনো সিগন্যাল এখান থেকে জিরো থেকে শুরু না হয়ে আচ্ছা, তাহলে এই সিগন্যালটাকে আমরা কিভাবে লিখতে পারি আগে সেটা একটু লিখি। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটা হলো সাপোজ এটা আমরা ভোল্টেজই বললাম, তাহলে ভি সমান বা ভি অফ টি সমান আমরা এটাকে লিখতে পারি যে ভি এম, বা আমরা যেহেতু এখানে অ্যাম্পলিটিউড এ এম দ্বারা বলছি, আমরা এ এম ই লিখি, যে এ এম সাইন ওমেগা টি। তাহলে আমরা জানি আমরা কিছু রিপ্রেজেন্ট করতে পারতাম কিভাবে, যে ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই বা এই কিছু দ্বারা। তাহলে এটাকে আমরা যদি এইভাবেই লিখি প্লাস ফাই, তাহলে এই সিগন্যালে যেহেতু ফেজ ডিফারেন্স জিরো, এটা জিরো থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এই ফাই এর মান জিরো ধরে এভাবে লিখতে পারি, এটা জাস্ট সাইন ওমেগা টি। আর যদি ফেজ ডিফারেন্স থাকে, সাপোজ আরেকটা সিগন্যাল এখান থেকে শুরু হয়েছে, তাহলে এই সিগন্যালটা কিরকম হবে, যে এইভাবে যে এইরকম ভাবে যে এইভাবে গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে এটা জিরো থেকে কিন্তু শুরু হয়নি, তাহলে এটা শুরু হয়েছে টি বাই টু সময় পর থেকে, বা অ্যাঙ্গেলের হিসাবে বলে 90 ডিগ্রি পর থেকে। তাহলে এই ক্ষেত্রে এটাই তো ফাই, ফেজ ডিফারেন্স কতটুকু হচ্ছে এটাই ফাই। তাহলে এই ওয়েভের ক্ষেত্রে আমরা এটা ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি, যে ভি অফ টি সমান এ এম সাইন ওমেগা টি। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা প্লাস দিব না মাইনাস দিব সেটা একটা বিষয়। এখন যদি রাইট শিফট থাকে সাধারণত আমরা মাইনাস দিই, লেফট শিফট শিফট থাকলে প্লাস দিই, তাই না? যেমন আমরা আমাদের এখন হিসাব করতে হবে যে এইটা আমাদের জিরো পয়েন্ট, এই পয়েন্টটা যদি জিরো পয়েন্ট হয় তার মানে সিগন্যালটা রাইট শিফট, তাহলে রাইট শিফট হলে মাইনাস সাইন হবে, তাহলে ওমেগা টি মাইনাস ফাইভ। আর যদি লেফট শিফট হতো, এরকম দেখা যাচ্ছে যে আরেকটা সিগন্যাল এখান থেকে শুরু হয়েছে, এটাকে আমরা সাপোজ বললাম -90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ওটা যেখান থেকে শুরু হতো দেখা যাচ্ছে এই এই, ঠিক আছে?
এরকম দেখা যাচ্ছে আসছে। তখন আমরা এটাকে বলতাম এটা 90 ডিগ্রি পিছনে সরে গেছে, তাহলে এটা লেফট শিফট। তাহলে লেফট শিফট হলে আমরা এটা কি লিখতাম, যে এ এম সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। তাহলে এই রাইট শিফট হলে আমরা ভিতরে চিহ্ন কত কি দেব, মাইনাস দিব, আর লেফট শিফট হলে প্লাস দিব। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সিগন্যাল কিভাবে আমরা লিখবো সাইনোসয়েডাল, সেটা তো মোটামুটি বুঝলাম, যে ফেজ ডিফারেন্স না থাকলে ডিরেক্ট এরকম। আবার যদি আমরা একটা কোসাইন, এটা তো দেখলাম যে সাইন সিগন্যাল, সাইন ওয়েভ, যেহেতু জিরোতে জিরো, তাহলে এটাকে আমরা বলতে পারি সাইন ওয়েভ। এখন যদি এটা একটা কোসাইন ওয়েভ হতো, সেটা দেখতে কিরকম হতো, যে কোসাইনের ভ্যালু আমরা জানি জিরোতে ম্যাক্সিমাম হয় আর 90-তে জিরো হয়, তাই না? তাহলে ওইটা হয়তো এরকম হতো, যে এটা 90 ডিগ্রি যদি বলি, এটা 180 ডিগ্রি, এটা 270, এটা হলো 360। তাহলে 90, এটা জিরোতে ম্যাক্সিমাম, 90-তে জিরো, আবার 180-তে ম্যাক্সিমাম, আবার 270-এ জিরো, আবার দেখা যাচ্ছে 360-এ ম্যাক্সিমাম। তাহলে এটা হতো এ এম, এটা হলো মাইনাস এ এম। তাহলে সাইন ওয়েভ হোক বা কস ওয়েভ হোক, আমরা ওই সেম ভাবেই লিখবো। তাহলে এটা যেহেতু কস ওয়েভ, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, যে ভি এক্স ইজ ইকুয়ালস টু, বা ভি ইজ ইকুয়ালস টু কত, এ এম কস ওমেগা টি। এখানে তো ফাই জিরো, কারণ জিরো থেকে এটা ম্যাক্সিমাম, আমরা জানি কস ওয়েভ জিরোতে ম্যাক্সিমাম থাকে, তাহলে এটাকে আমরা কস ওমেগা টি লিখতে পারি। এখন যদি এটা এরকম থাকতো, যে এখান থেকে শুরু না হয়, এটা দেখা যাচ্ছে যে এই দিক থেকে যদি শুরু হতো, এখানে এসে ম্যাক্সিমাম হয়েছে, বা আমরা যদি বলি যে এখান থেকে শুরু হয়েছে, এখানে ম্যাক্সিমাম 90, তো ম্যাক্সিমাম এখানে যদি ম্যাক্সিমাম হয়, এরকম ভাবে দেখা যাচ্ছে আমরা দিলাম, সেক্ষেত্রে কি হতো, তাহলে আমাদেরকে ফেজ শিফট হচ্ছে না, এই সিগন্যালটা যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল, ও আরো তার থেকে ডান দিকে শিফট হয়ে গেছে, রাইট শিফট হয়ে গেছে। তাহলে ফেজ শিফট হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কত বলতে পারি, পরের ওয়েভটাকে আমরা বলতে পারি হলো, যে ভি ইজ ইকুয়ালস টু এ এম কস ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি বা মাইনাস ফাইভ, এটাই হোক, এখানে ফাইভ সমান 90 ডিগ্রি। তাহলে মাইনাস ফাইভ কেন দিলাম, এটা যেহেতু রাইট শিফট হয়েছে, তাই মাইনাস, এই চিহ্নটা ভেতরের চিহ্নটা মাইনাস। যদি লেফট শিফট হতো, তাহলে আমরা প্লাস দিতাম। আচ্ছা, তাহলে এই সাইনোসয়েডাল সিগন্যাল হইলে আমরা সিগন্যালটা কিভাবে আঁকাবো, আর সিগন্যাল দেখে আমরা কিভাবে তার ইকুয়েশনটা লিখবো, এটা তো মোটামুটি আমরা বুঝলাম। আচ্ছা, এখন এবার আমরা একটু কিছু ইকুয়েশন দেখি, যে এদের মধ্যে, যেমন আমরা বললাম ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি হয়, যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা সাধারণত কি বলি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা ওমেগা বলি। তাহলে ওমেগা সমান কত হয়, 2 পাই, আচ্ছা, ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ। তার মানে এফটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তাহলে 2 পাই বাই টি, এফ ইকুয়াল টু 1/t। তাহলে আমরা এইভাবে ওমেগাকে প্রকাশ করতে পারি, বা এই ওমেগা সমান এটা লেখা যায়। আচ্ছা, এই এসি সার্কিট করতে গেলে আমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র মুখস্থ করা লাগবে, এইগুলো একটু খেয়াল রাখা লাগবে আর কি, হ্যাঁ। তাহলে যে ত্রিকোণমিতির সূত্র বলতে ওই যে দেখা যাচ্ছে সাইন এ প্লাস বি, ঠিক আছে, সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি, তারপরে হচ্ছে কি সাইন এ মাইনাস বি, বা সাইন এ প্লাস মাইনাস বি, কজ এ প্লাস মাইনাস বি। তারপরে দেখা যাচ্ছে সাইন এ কজ বি, তারপরে হচ্ছে সরি, টু সাইন এ সাইন বি, টু সাইন এ কজ বি, এই টাইপ বেসিক যে সূত্রগুলো আছে ওইগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে, হ্যাঁ? এগুলো আমাদের কাজে লাগবে ম্যাথ করতে গেলে। এই সূত্রগুলো আমি আর লিখলাম না, এগুলো তোরা একটু পড়ে নিস। আচ্ছা, এবার আমরা আসি যে সাইন আর কসের রূপান্তর যেটা, ঠিক আছে? তাহলে সাইন আর কসের রূপান্তরের জন্য আমরা একটা গ্রাফ মনে রাখতে পারি, তাহলে একটু সহজ হবে। রূপান্তর বলতে আমি বোঝাচ্ছি যে আমরা তো জানি, আমরা এরকম লিখি যে সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা সমান হলো কস থেটা, তাই না? অথবা কস 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা,
সমান সাইন থিটা বা প্লাস মাইনাস সাইন থিটা যা একটা হবে। তাহলে এইটা মনে রাখার একটা ওই সব দেখে মনে রাখা যায়, সেটা হলো কি যে আমরা এইভাবে দিব। তাহলে এর ডান পাশে হলো সাইন, এক্স অক্ষ বরাবর নিয়েছে মাইনাস সাইন, উপরে হলো কস, আর নিচে হলো মাইনাস কস। তার মানে অ্যাঙ্গেল আমরা কি ধরি, ঘড়ির কাঁটার দিকে হলো পজিটিভ অ্যাঙ্গেল আর ঘড়ির কাঁটার বিপরীতে হলো নেগেটিভ অ্যাঙ্গেল, তাই না? তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, এখান থেকে এই দিকে যদি যাই তাহলে +90, এখান থেকে আরো এদিকে গেলাম তাহলে তার সাথে আরো +90, এখান থেকে আরো এদিকে গেলাম তাহলে আরো +90, এখান থেকে আরো এদিকে গেলাম আরো +90, আর যদি উল্টা দিকে যাই তাহলে -90 হবে, তাই তো? তাহলে এখান থেকে ধর আমরা এখান থেকে এদিকে আসলাম, তাহলে এটা হলো -90, মানে এই এই পজিশন থেকে 90 ডিগ্রি বিয়োগ করলাম। তারপরে দেখা যাচ্ছে এখান থেকে আবার এখানে গেলাম, এটা আরো 90 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে এখান থেকে এখানে গেলাম আরো 90 ডিগ্রি বিয়োগ করলাম, এখান থেকে এখানে গেলাম আরো 90 ডিগ্রি বিয়োগ করলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সাপোজ আমি সাইনের সাথে মানে সাইন থেকে আমার কস করা লাগবে, তাহলে সাইন থেকে কস করতে হলে আমার কোনটা করা লাগবে, আমরা এইখান থেকে এই ডিরেকশনে যাব, তাহলে আমাদের এই 90 ডিগ্রি যোগ করা লাগবে, তাই না? তাহলে সাইন থেকে কসে যাইতে হলে যদি প্লাস কসে যাইতে চাই তাহলে 90 ডিগ্রি যোগ, যদি মাইনাস কসে যেতে চাই তাহলে যা থাকবে তার থেকে 90 ডিগ্রি বিয়োগ। আচ্ছা, তার মানে সাপোজ এরকম একটা জিনিস আছে যে সাইন, তো এরকম আছে যে 2 sin 10t প্লাস 30, এটা আমরা একটা সিগন্যাল বা এটা ভোল্টেজ একটা কারেন্ট যা কিছু হতে পারে। এখন এটাকে যদি আমরা কস দিয়ে লিখতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখন থেকে সাইন থেকে কসে যাব অর্থাৎ পজিটিভ কসে যাব। তাহলে কি করব, আমরা এখানে যা আছে ভেতরে তার সাথে হচ্ছে কি করবো 90 ডিগ্রি যোগ করবো, তাহলে সাইন থেকে আমরা কসে যাইতে হলে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি যোগ করা লাগবে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা দেখি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 2 cos 10t প্লাস 30। আচ্ছা, হ্যাঁ +90, তাহলে সাইন থেকে আমরা কসে যেতে চাইলাম, তাই না? তাহলে সাইনের সাথে যদি সাইনে যা থাকবে এর ভিতরে যা থাকবে তার সাথে আমরা ও না একটু উল্টা হয়ে গেছে, সরি সরি, এটা বিয়োগ হবে। আচ্ছা, এটা কেন বিয়োগ হবে, কারণ হচ্ছে আমরা তো এইটা লিখলাম কিন্তু আমাদের অরিজিনালটা তো এইটা, তার মানে আমাদের অরিজিনালটা ঠিক রাখতে হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই 2 cos এইটা থেকে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? একটু উল্টে গেছে। আচ্ছা, এটা কি বোঝা গেল এখানে আমি কি করলাম? তার মানে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে সাইনকে কস দিয়ে লিখবো, তাই না? তার মানে আমাদের এই কস থেকে সাইনে যেতে হবে, তাহলে কস থেকে সাইনে যেতে হলে কি করতে হবে, কস থেকে সাইনে ধরে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাই আমরা এখানে ভিতরে যা ছিল তার থেকে 90 ডিগ্রি বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ cos ওমেগা টি -90 ডিগ্রি সমান হচ্ছে সাইন ওমেগা টি, তাই না? সূত্র তো এটাই, cos ওমেগা টি সাপোজ এখানে আছে এই পজিশনে আছে, এখান থেকে 90 ডিগ্রি মাইনাস করলাম তাহলে সাইন ওমেগা টি হয়ে গেল। তাহলে আমরা যেহেতু এটা সাইন ছিল সাইন থেকে কসে গেছি, তাহলে আমরা দেখলাম সাইন থেকে কসে যাইতে আমার 90 ডিগ্রি বিয়োগ করা লাগছে। বা আমরা এইভাবে মনে রাখতে পারি যে এখান থেকে আমরা এই সাইডে যাব, আমরা এইটাকে আগে ধরে তারপরে এটা আমরা পাবো, সেইভাবে আমরা এই গ্রাফ থেকে এটা বের করবো। আচ্ছা, এখন যদি আমি তাহলে বলি যে সাপোজ এরকম আছে 10 cos বা -10 cos 10t। আচ্ছা, এটাকে যদি আমি সাইন দিয়ে লিখতে চাই তাহলে আমি কি লিখবো, কেউ একজন একটু বল, এটাকে যদি আমি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি লিখবো?
আচ্ছা, প্লাস তাহলে 90 দিলে প্লাস নেগেটিভ না, এখানে মাইনাস আছে, হ্যাঁ, এই যে সামনে একটা মাইনাস আছে। তাহলে এখন 80 এই প্লাস সামনে 90 দিলে একটা মাইনাস থাকা মানে কি, এটা মাইনাস কস আমরা ধরে নিতে পারি, তাই না? এটা মাইনাস কস। তাহলে আমার ডান সাইডে এমন কিছু লেখা লাগবে যা থেকে আমি ফেরত আসলে আবার এইটাই পাবো, তাই না? তাহলে আমি যদি সাইনে যাইতে চাই, তাহলে মাইনাস কস থেকে আমার সাইনে যেতে হবে, তাহলে এর সাথে কতটুকু যোগ করা লাগবে, 90 ডিগ্রি প্লাস করা লাগবে। তার মানে -10 সাইন, দেখা যাচ্ছে যে 10t প্লাস 90 ডিগ্রি। অথবা এটা আরেকভাবেও লেখা যায় যে মাইনাস মানে কি, আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে 10 cos 10t -180 ডিগ্রি, অথবা +180 ডিগ্রি, এটা এভাবেও লেখা যায় যে 10 cos 10t +180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ঘুরলে তো সেটা মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে আমি -180 ডিগ্রি ঘুরি আর +180 ডিগ্রি ঘুরি, আলটিমেট তো আমি এইটাই আসবে, তাই না? তাহলে এইটাকে আমরা এই দুইভাবেও লিখতে পারি। এখন তাহলে এইবার এখান থেকে যদি আমার সাইন বা কসে যাইতে হয়, তাহলে আমি কি করব? তাহলে এটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইবার কিন্তু কসের আগে মাইনাস নাই, এবার কিন্তু প্লাস আছে। তার মানে এখন আমরা কি করব, এই প্লাস কস থেকে সাইনে আসবো। তাহলে যা আছে তার থেকে 90 ডিগ্রি বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি, 10 sin 10t -180 -90। অথবা এটা আমরা লিখতে পারি যে 10 cos 10t প্লাস 180 -90। তাহলে ফাইনালি এটাকে আমরা কত লিখতে পারবো, যে 10 sin 10t, 180 থেকে 90 মানে -270, আর 10, সরি এখানে সাইন আছে, তাহলে এটা হলো সাইন 10 সাইন, তাহলে এটা লেখা যাবে কত, 10 সাইন 10t প্লাস হলো কত, 90। তাহলে এও যা, এও তাই না, -270, আমি যদি গ্রাফিক্যালি আঁকানোর চেষ্টা করি, তাহলে -270 মানে এই বরাবর, তাই না? সরি, ভুল করলাম, -270, তাহলে হচ্ছে এই দিক থেকে যাবে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে হলো অ্যাঙ্গেল মাইনাস আর ঘড়ির কাঁটার বিপরীত হলো অ্যাঙ্গেল প্লাস, তাহলে -270 মানে এই বরাবর যাবে, আর +90 মানেও এই বরাবরই থাকে, তাই না? এদিকে গেলে প্লাস, তাহলে -270ও যা কথা, +90ও একই কথা, তাহলে এটাও লেখা যায়, এটাও লেখা যায়। আমরা এই যদি এরকম মাইনাস থাকে, আমরা যে কোনো একটা অ্যাপ্রোচে যেতে পারি, আমরা -80ও নিতে পারি, আমরা +180ও নিতে পারি, ঠিক আছে? তাহলে ওই সাইন থেকে কস, কস থেকে সাইন, এটা কিভাবে আমরা চেঞ্জ করবো, এটা কি বোঝা গেল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফেজর ফেজর লেখার সময় আমাদের এগুলো এক্সেস করে নেওয়া লাগবে। এজন্য এই গ্রাফটা বোঝাটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, এবার আমাদের একটু কমপ্লেক্স নাম্বারও একটু দেখা লাগবে, যে কমপ্লেক্স নাম্বার, যদি আমরা কমপ্লেক্স নাম্বার সবাই পড়ে আসছে আগেই, তাহলে সাধারণত কমপ্লেক্স নাম্বারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, a প্লাস আই বি বা এক্স প্লাস আই ওয়াই, এরকম, তাই তো? তো এখানে আমরা আই লিখি না, আমরা জে লিখি, সার্কিটে জে লেখা হয়, হ্যাঁ। And এখানে আই লেখা হয় না কেন, কারণ আই হচ্ছে ওই কারেন্টের সাথে একটা কনফিউশন তৈরি হয়, এই জন্য আমরা জেটা লিখি। আচ্ছা, তাহলে কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস জে ওয়াই অথবা এক্স মাইনাস জে ওয়াই, এই টাইপের একটা সংখ্যাকে আমরা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলি। এর এই পার্টটাকে আমরা কি বলি, রিয়াল পার্ট, তাই না, বাস্তব। আর এই পার্টটাকে আমরা বলি হচ্ছে, যে এর সাথে যেটা থাকে সেটা হলো ইমাজিনারি পার্ট বা অবাস্তব। তাহলে এটা যদি আমরা গ্রাফিক্যালি ড্র করি, তাহলে কিরকম হয়, যে এক্স অক্ষ বরাবর থাকে হলো রিয়াল পার্ট, ওয়াই অক্ষ বরাবর থাকে হলো ইমাজিনারি পার্ট, অর্থাৎ এটা হলো এক্স, এটা ওয়াই। তাহলে এই ওয়াই অ্যাক্সিসকে বলা হয় হলো
ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এখন এই জটিল সংখ্যাকে তোমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে পোলার ফর্ম আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে এটাকে পোলার ফর্ম আমরা কিভাবে লিখি? পোলার ফর্ম আমরা লিখি এরকম যে এক্স প্লাস মাইনাস জে ওয়াই, এটা হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এটাকে আমরা পোলার ফর্মে লিখতে পারি কিভাবে, যে আর থেটা, তাই তো? যেখানে আর সমান কত, আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থেটা সমান হচ্ছে কত, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এগুলো আমরা সব ক্যালকুলেটরে করব, জাস্ট একটু রিভিউ করতে চাই কি সব আমরা আমাদের এইভাবে খাতায় লিখে আমরা এগুলো বের করবো না, আমরা ক্যালকুলেটরে সব করবো, তার সূত্রগুলো একটু জানা থাকা ভালো। আচ্ছা, আর আরেকটা জিনিস এখান থেকে জানা থাকা ভালো, সেটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে এই থিটাটাকে আবার আরেকটা নাম আমরা দিতে পারি, তাই না? এই থিটাটাকে বলা হয় আর্গুমেন্ট, আর এটাকে কি বলা হয়, মডুলাস। মডুলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে মডুলাস আর আর্গুমেন্ট দিয়ে আমরা আসলে বুঝিটা কি, যে একটা জটিল সংখ্যাকে যদি আমরা গ্রাফে বসাই, তাহলে সেই গ্রাফটা একদম মূল বিন্দু থেকে বা রেফারেন্স পয়েন্ট থেকে যত দূরে আছে সেটা হলো সেই মডুলার। আর আর্গুমেন্ট হচ্ছে কি, সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, সেটাই হলো আর্গুমেন্ট, তাই না? সেটার ইয়ে করলে, ট্যান থিটা করলে আমরা আর্গুমেন্টটা পাই। আচ্ছা, এখানে বেশি কিছু আমি বললাম না, এটা আমরা ইন্টারমিডিয়েটে সবাই পড়ে আসছি, ওগুলো সবাই আমাদের জানা আছে। তবে ত্রিকোণমিতির কনভার্সনটা অনেক সময় কনফিউশন পড়ে যায়, ওটা একটু ভালো করে খেয়াল রাখলেই হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো ফেজার ফর্মে কিভাবে লিখব। এখন আমি যে কমপ্লেক্স ফর্ম লিখলাম, কমপ্লেক্স ফর্ম বা যে কোনো একটা ইকুয়েশনকে তো আমরা তিনটা ফর্মে লিখতে পারি, তাই না? যেমন এক্স প্লাস মাইনাস জে ওয়াই, এটাকে আমরা সাইনোসয়েডাল ফর্ম লিখতে পারি কিভাবে, cos থিটা প্লাস মাইনাস জে সাইন থিটা। তাহলে এটা হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা হলো ট্রিগোনমেট্রিক্যাল ফর্ম। তারপরে অয়লার ফর্ম আমরা লিখতে পারি, সেটা কিভাবে, অয়লার ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জে থিটা, তাই না? আর ই টু দি পাওয়ার মনে হয়, আর ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জে থিটা, এটাকে আমরা অয়লার ফর্মে লিখতে পারি। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, আমরা এটা থেকে যে কোনোটাই থাকুক আমরা ওইটা এক্সেস করে লিখতে পারি, সূত্রগুলো একটু মনে রাখলেই হবে। আর ফেজার ফর্ম আমরা যেটা লিখবো, সেই ফেজার ফর্মটা আসলে কি হবে, যে আর প্লাস মাইনাস থিটা, এইটা আমাদের জন্য বেশি দরকার, ঠিক আছে? তাহলে যে কোনো ফর্মে থাকুক আমরা ফেজার ফর্মে নিয়ে এসে ক্যালকুলেশন করি। তাহলে ফেজার ফর্ম বলতে আসলে কি বোঝাচ্ছে, ফেজার ফর্ম মানে কোনো একটা ইকুয়েশন দেখা যাচ্ছে এরকম সাইন কস আকারে আছে, সেটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, অথবা এরকম এক্স প্লাস জে ওয়াই আকারে আছে, সেটা আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। যদি এগুলো আমরা ক্যালকুলেটরে করবো, বাট এগুলোর নামটা জাস্ট আমরা একটু জেনে রাখি, এইটাকে আমরা বলি ফেজার ফর্ম। তাহলে ফেজর কি, ফেজর হচ্ছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা ওই আর আর থিটা দিয়ে প্রকাশ করি, অর্থাৎ কি হবে, ওই সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট দিয়ে প্রকাশ করি, সেই টাইপের সংখ্যাকেই বলা হয় হলো ফেজর। ভাই থিটার মান হচ্ছে প্লাসে লিড নাকি মাইনাসে লিড? আচ্ছা, একটু লিড জানতে ল্যাগটা, লিড ল্যাগটা পরে, লিড ল্যাগ আমি এখনো আসেনি, ওটা পরে। আগে এইটুকু যেটুকু বলি এটুকু তো ক্লিয়ার নাকি, যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আমরা ক্যালকুলেটরে বসাবো, যা আসবে আমরা এটা জাস্ট লিখে দিব, ঠিক আছে? এখন ক্যালকুলেটরে কিভাবে কনভার্সন করতে হয় এটা তো আমাদের জানা আছে নাকি? আচ্ছা, এটাও একটু বলি, আমি ক্যালকুলেটরটা ওপেন করি নাই। আচ্ছা, এই যে এখানে যে আছে না, এটা কমপ্লেক্স, সাপোজ আমি এরকম এটা কমপ্লেক্স মোডে গেলাম, আর সার্কিটের জন্য কিন্তু ক্যালকুলেটরের দ্রুত ব্যবহার করাটা খুবই ইম্পর্টেন্ট, ক্যালকুলেটরে অনেক ক্যালকুলেশন দ্রুত করে সময় বাঁচাইতে হবে। আচ্ছা, সাপোজ আমি এরকম লিখব যে 2 প্লাস
4j, তাই তো? তাহলে এটাকে আমরা এখন যদি ফরম্যাটে লিখতে চাই, সমান দিয়ে এই শিফট যাব, এই যে এখানে 3 নম্বরে আর্গুমেন্ট, 4 নম্বরে মানে 3 নম্বরে r থিটা আকারে আছে, 4 নম্বরে a প্লাস আইবি আকারে আছে। তাহলে আমরা 3 দিব, দিলে আমরা এটা এরকম পেয়ে যাবো। ঠিক আছে, এগুলো আমরা সবাই ইন্টারমিডিয়েটে করে আসছি, তো এগুলো একটু বেশ ভালো করে প্র্যাকটিস করতে হবে আর কি, এর আরো কাজ আছে। হুম, আচ্ছা, তাহলে ফেজরটা আমরা বুঝলাম যে ফেজর কি জিনিস। আচ্ছা, এরপরে আছে হলো ভোল্টেজ এন্ড কারেন্ট ইকুয়েশন এন্ড ফেজর ফর্ম। তাহলে এখন আমরা দেখলাম যে কমপ্লেক্স নাম্বার থেকে আমরা ফেজরে যাইতে পারছি। এখন আমাদের তো পরীক্ষার এইরকম কমপ্লেক্স নাম্বার থাকবে না, আমাদের হয় ভোল্টেজ থাকবে নাহলে কারেন্ট থাকবে, সেটা যে কোনো ফরম্যাটে থাকতে পারে। সাপোজ এরকম দেওয়া আছে যে ভি অফ টি ইজ ইকুয়ালস টু ভি এম কস ওমেগা টি প্লাস ফাইভ। ঠিক আছে, এরকম দেওয়া আছে। তাহলে এখন এইখানে এই ফাই যেটা, এটাই হলো ওই ফেজরের ফাই। হ্যাঁ, এই ফাই হলো সেই ফেজরের ফাই। যদি এখানে কিছু না থাকে তাহলে সেটা হবে জিরো, আর যা থাকবে সেটা আমরা বসাই দিব। তার মানে এইটাকে আমরা ফেজার ফর্মে কিরকম লিখতে পারি, এটাই তো এর মডুলাস, তাই না? আর এইটুকু হলো অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে ভি এম ফাই। ঠিক আছে, ভি এম ফাই। অথবা যদি কোসাইন থাকে তো আমরা লিখতে পারি যে এরকম, যে ভি এম কস, কস না, সাইন আছে, যে ভি এম সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে ভি এম ফাই। তাহলে আমরা রেফারেন্স হিসেবে সাইন বা কস যে কোনো একটাকে ধরতে পারি। ঠিক আছে, যদি আমরা সাইনকে, এই সাইনকে যদি রেফারেন্স ধরি, রেফারেন্স যদি সাইন থাকে তাহলে সেটাকে আমরা দেখাচ্ছি যে এরকম ভাবে লিখলাম ভিএম ফাই। রেফারেন্স যদি কস থাকে, এই কস যদি রেফারেন্সে থাকে তাহলে আমরা লিখলাম যে ভিএম ফাই। এখন কথা হলো, দেখা গেল যে আমার একটা ইকুয়েশনে দেখা গেল একটা আছে সাইন, একটা আছে কস, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে দুইটাকেই হয় সাইন অথবা কসে কনভার্ট করে নিই, তারপরে লিখে দিব। ঠিক আছে, তার মানে সাপোজ এরকম আছে যে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে এরকম, যে ভি অফ টি সমান ভি এম কস ওমেগা টি প্লাস 120 ডিগ্রি, ভ্যালু দিয়ে বলি। আর সাপোজ আই অফ টি দেওয়া আছে, আই অফ টি দেওয়া আছে হলো যে আই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, তাই তো? তাহলে এখন আমরা এখানে রেফারেন্স কোনটা নিব, সাইন না কস? আমাদের দুইটা দুই রকম আছে। তাহলে আমরা রেফারেন্স যেটাকে নিই আমরা দুইটাকে সেটাতে কনভার্ট করে নিব। তাহলে আমরা এই সাইনকে কসে নিয়ে যাই, তাহলে সাইনকে কসে নিয়ে গেলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে আই এম কস ওমেগা টি মাইনাস 120। তাহলে আমার কস থেকে সাইনে যাইতে হবে। তাহলে কস থেকে সাইনে যেতে হলে কি করা লাগবে, আমরা একটু গ্রাফটা দেখি। এই যে কস থেকে সাইন, তার মানে আমার 90 ডিগ্রি বিয়োগ করা লাগবে, তাই না? ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে যেহেতু। তাহলে আমি এখানে যা আছে এটা থেকে আমি এখন -90 ডিগ্রি করে দিব, তাহলে যা পাবো এরকম পাইলাম যে আই এম কস ওমেগা টি মাইনাস, তাহলে এটা আসলে 270 ডিগ্রি। তাহলে এই -270 আমি লিখতে পারি, অথবা আমার যদি ইচ্ছা হয় আমি প্লাস দিয়ে লিখবো। তাহলে আমরা এরকমও লিখতে পারি যে আই এম কস ওমেগা টি, এটা -270 আর +90 একই কথা, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা তো এখন এইটাকেও কসে, এটা আমাদের কসে ছিল, এটাকে আমরা কসে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখন এইটার ফেজার আমরা কি লিখবো, এখানে যা আছে এটা তো কোনো হিসাবে আসবে না, এটা আমাদের ফাই, তাই না? এখানে যেটা আছে এটাই হলো ফাই। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারবো যে ভি এম 120 ডিগ্রি। এখানে প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস। তাহলে এটাকে আমরা দুইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে আই এম, সরি, ধরো এটাকে আমরা এরকম লিখলাম যে আই এম -270
অথবা আমরা এটাকে এরকম লিখতে পারি যে আই এম প্লাস 90, ঠিক আছে, যেটা লিখি সমস্যা নাই। কারণ এখন আমাদের দুইটাই কি, দুইটাই হচ্ছে আমরা কস এ কনভার্ট করে নিয়েছি, তার মানে দুইটার আমাদের রেফারেন্স সেম আছে। এইটার রেফারেন্স কস, এইটার রেফারেন্স আছে হলো কস, ঠিক আছে। তাহলে এরকম যদি আলাদা থাকে তাহলে আমরা এরকম ভাবে দুইটা সেম করে নিয়ে তারপরে আমরা ফেজার ফর্মে লিখবো, ঠিক আছে। ফেজার ফর্ম বলতে আমরা এইভাবে লিখবো। আচ্ছা, এখন এই ফেজার ফর্ম থেকে কমপ্লেক্স নাম্বারের কিছু ক্যালকুলেশন আমরা দেখি। তাহলে সাপোজ যদি এগুলো আমরা ক্যালকুলেটারে করবো, তারপরে একটু শিখে রাখি আর কি, যে ফেজার ফর্মের ক্যালকুলেশন আমরা খাতা কলমে কিভাবে করব। সাপোজ আমি বললাম যে x1 সমান হচ্ছে r1, এটা হলো θ1, আর x2 সমান হচ্ছে r2 θ2। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে যোগ বিয়োগ করলে কিরকম হবে? আচ্ছা, যোগ বিয়োগ করলে আমরা দুইটা কাজ করতে পারি, যে প্রথমে আমরা এটাকে হচ্ছে আহ কি বলে এটা, আরে এক্স ওয়াই আকারে মানে এই ফরম্যাটে নিয়ে যাবো। তো যোগ বিয়োগ করতে হয়, তাহলে আমরা দেখাচ্ছি এটাকে এ প্লাস জে বি এই ফরম্যাটে নিয়ে যাবো, অর্থাৎ রেক্টাঙ্গুলার ফরম্যাটে নিয়ে যাবো, তারপরে যোগ বিয়োগ করবো, ঠিক আছে, তাহলে একটু সুবিধা। আর না হলে এটা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিলেও হচ্ছে। আর যদি এটা যোগ বা বিয়োগের ক্ষেত্রে এটা বললাম, আমরা রেক্টাঙ্গুলার ফরম্যাটে যেয়ে তারপরে যোগ বিয়োগ করবো। আচ্ছা, এখন যদি গুণ ভাগ করি এটা একটু দ্রুত হয়। যেমন যদি আমরা x1 x2 করি, তাহলে আমরা এই ফরম্যাট থেকেই ডিরেক্ট লিখে দিতে পারবো r1 r2, আর এখানে গুণ থাকলে কি হয়, অ্যাঙ্গেল দুইটা যোগ হয়, তাই না, θ1 প্লাস θ2 হবে। আর যদি ভাগ করি তাহলে x1 ডিভাইডেড বাই x2 সমান কত হবে, r1 বাই r2, এটা হলো θ1 মাইনাস θ2 হবে। আর যদি আমরা রেসিপ্রোকাল করি, অর্থাৎ 1 বাই x1 সমান কত হবে, 1 বাই x1 করলে 1 বাই r1, আর অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, বিপরীত করলে অ্যাঙ্গেলের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি এরকম লিখি যে x সমান সাপোজ এরকম হয়েছে যে 2j, তাহলে 1 বাই x সমান কত হবে, 1 বাই x সমান হচ্ছে মাইনাস 2j, মাইনাস 1 বাই 2j, সরি, মাইনাস j বাই 2, ঠিক আছে, এরকম। তাহলে এইটা এরকমও বলা যায় যে জে মানে হলো প্লাস 90 ডিগ্রি, ঠিক আছে, জে মানে হলো 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কিসের মান, ফাই, জে মানে 90 ডিগ্রি, আর মাইনাস জে মানে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, বা মাইনাস জে মানে আমরা বলতে পারি কত, মাইনাস জে মানে হচ্ছে 1/j, ঠিক আছে। এই ছোট ছোট কনভার্সন গুলা ওই দরকারের সময় মনে পড়ে না, তাই এগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে, যে মাইনাস জে সমান 1/j বা জে সমান 1/-জে, এটা ইন্টারচেঞ্জেবলি লেখা যায়। এইটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখাটা, হ্যাঁ। বাকিগুলো আমরা ক্যালকুলেটরে করবো, কিন্তু ছোটখাটো জায়গায় আমাদের এরকম কনভার্সনের দরকার হবে, তখন আমরা এগুলো ডিরেক্ট এভাবে লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফেজরটা মোটামুটি বুঝলাম। আচ্ছা, এবারে আসি আমরা হচ্ছে লিডিং বা ল্যাগিং সেই জিনিসটা। আচ্ছা, আরেকটা বিষয় আরেকটু বলি, তারপরে লিড ল্যাগে যাই। আমরা যে হচ্ছে পোলার ফর্মে একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করলাম, তো এই পোলার ফর্মে সাপোজ এরকম আছে যে 10 30 ডিগ্রি, এটা আমার একটা পোলার ফর্ম। এটাকে যদি আমি গ্রাফে বসাই তাহলে কিভাবে বসাবো, এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার একটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আমি ধরবো 30 ডিগ্রি, তাই তো। তার মানে এরকম সাপোজ এটা, তাহলে এই 10.30 বা 10 অ্যাঙ্গেল 30, এটা দেখতে অনেকটা এরকম হবে, তাই না। এই পয়েন্টটাকে জায়গায় আমরা সেটা বললাম, এটা হলো সেই θ 30 ডিগ্রি, আর এই হলো সেই আর হলো 10। এটাকে আমরা গ্রাফে এভাবে বসাবো, তাই তো। বা যদি বলে যে 10 - 30 ডিগ্রি, তাহলে আমরা এটা এদিকে নেগেটিভ অ্যাঙ্গেলে বসাবো।
এটা হবে আমাদের 10 মাইনাস 30 ডিগ্রি। সাপোজ এটা বললো যে 10 120 ডিগ্রি, তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখানে এভাবে বসালাম, এটা আমাদের সেই 10 120 ডিগ্রি। আবার আমরা দেখা যাচ্ছে পাইলাম যে 10 মাইনাস 120 ডিগ্রি, সাপোজ আমরা এটা লিখলাম যে এটা হলো সেই 10 মাইনাস 120 ডিগ্রি। তাহলে এরকম এক্সপোনেন্ট ফর্মে, পোলার ফর্মে দেওয়া থাকলে আমরা তো এভাবে ড্র করতে পারবো নাকি, মানে এইভাবে ড্র করে আমরা যদি ফেজ ফেজ ডিফারেন্সটা হিসাব করি তাহলে একটু সুবিধা হবে। ফেজর বা ওই লিড বা ল্যাগ, কোনো একটা সিগন্যাল ভোল্টেজ লিড করছে নাকি ল্যাগ করছে, কারেন্ট লিড করছে নাকি ল্যাগ করছে, এই বিষয়গুলো এই ফেজর দিয়ে করলে একটু সহজে বোঝা যাবে। আরো বিভিন্ন মেথডে করা যায়, কিন্তু এইভাবে তৈরি একটু সুবিধা হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? আরেকটা জিনিস আমরা মনে রাখবো লিড ল্যাগের ক্ষেত্রে, রেফারেন্স পয়েন্ট থেকে, এটা সবাই একটু ভালো করে মনে রাখা লাগবে এটা, হ্যাঁ। সাপোজ আমি এখানে এটা হয়ে গেল। আমি সাপোজ এটা এরকম আঁকলাম, ঠিক আছে? এখন আমি আমার লিডিং বা ল্যাগিং যাই আমি বলি না কেন, লিড বা ল্যাগ যেটাই বলি, এটা তো অবশ্যই আমাকে একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে হিসাব করতে হবে, তাই না? তো লিড বা ল্যাগ যেটাই বলি, এটাকে অবশ্যই আমার একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে হিসাব করতে হবে। তাহলে আমরা লিড বা ল্যাগ একবারেই বুঝে যাব যদি রেফারেন্সের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে যায়, ঠিক আছে? সাপোজ আমার এটা আমি রেফারেন্স ধরলাম, যদি ঘড়ির কাঁটার দিকে যায়, অর্থাৎ আরেকটা সিগন্যাল যদি এই রেফারেন্সের সাপেক্ষে এইদিকে থাকে, ঠিক আছে, এইদিকে থাকে, তাহলে আমরা সেই এই সিগন্যালটাকে বলবো এটা হলো ল্যাগ, ঠিক আছে? আর যদি সেটা ঘড়ির কাঁটার বিপরীতে থাকে, এরকম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হলো লিড, ঠিক আছে? তাহলে কি বললাম, যে রেফারেন্সের সাপেক্ষে যদি ঘড়ির কাঁটার দিকে থাকে ওই সিগন্যালটা, তাহলে ল্যাগ। আর যদি রেফারেন্সের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো লিড। এটা করলে সব থেকে সহজ হবে, হ্যাঁ। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি এটা আসলে কি বলছে। এই লাইনটা খাতায় লিখে নিতে পারিস। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে কাউন্টার ক্লকওয়াইজ, ইংলিশে যদি বলি যে, আচ্ছা বাংলায় আমি বলি, তোরা একটু লিখে নে, নাকি আমি লিখে দিব? একটা জিনিস মনে রাখলে রিড ল্যাগের কনসেপ্ট আর আশা করা যায় ভুল হবে না, হ্যাঁ? যে আচ্ছা আমি লিখি। বলে দেন ভাই। আচ্ছা তাহলে আমি লিখেই দিচ্ছি, সমস্যা নেই। যে রেফারেন্স পয়েন্ট থেকে, বা রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স সিগন্যাল, হ্যাঁ, যেটা আমরা বলি, রেফারেন্স সিগন্যাল থেকে ক্লকওয়াইজ থাকলে, ক্লকওয়াইজে থাকলে, তাহলে ক্লকওয়াইজে থাকলে কি হবে, ল্যাগিং। আর রেফারেন্স পয়েন্ট থেকে, রেফারেন্স পয়েন্ট বা সিগন্যাল থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজে থাকলে কি হবে, লিডিং, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু দেখি, যে একটা এক্সাম্পল দেখি। সাপোজ, আচ্ছা সাপোজ আমরা এরকম একটা লিখলাম, টাইম শেষ নেই, আচ্ছা আমি এখানে একটু ওয়েবার লিখি। সাপোজ এরকম একটা সিগন্যাল আছে, যে এটা x1 আর এটা হলো x2। এখন আমি যদি রেফারেন্স x1 বলি, রেফারেন্স যদি x1 থাকে, তো x1 এর সাপেক্ষে
x1 এর সাপেক্ষে আচ্ছা আমি আরো কয়েকটা দিই, যে এটা x1, এটা ধর x3, এটা হলো x3। তাহলে রেফারেন্সের সাপেক্ষে আর যেই দিকে আমরা অ্যাঙ্গেল কম পাবো সেটা নিব, হ্যাঁ, লোয়ার অ্যাঙ্গেলটা নিব। আচ্ছা এটা এটা বাদ দিই, দুইটা দিয়ে আগে আমরা দেখি। আমরা হচ্ছে ডিফারেন্সে কম অ্যাঙ্গেলটা নিব। তাহলে রেফারেন্স যদি আমরা x1 বলি, তাহলে x1 এর সাপেক্ষে x2 কোন দিকে আছে? x1 এর সাপেক্ষে x2 আছে হলো ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি থাকে আমরা বলতে পারি x2 ল্যাগ ল্যাগস x1 বাই, এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাপোজ থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হলো আমি বললাম φ1। তাহলে এই x2 x1 কে ল্যাগ করছে বাই কত, φ1। বুঝা গেল? তার মানে আমরা যখন রেফারেন্সে x1 নিলাম, যে x1 এর সাপেক্ষে x2 ল্যাগে আছে, কতটুকু ল্যাগে আছে, φ1। এখন যদি আমি রেফারেন্সে x2 দেই, রেফারেন্স যদি আমার x2 হয়, তাহলে কি হবে? এটা উল্টাই যাবে না, যে x2 এর সাপেক্ষে, তাহলে x2 এর সাপেক্ষে x1 কোন দিকে আছে? x2 এর সাপেক্ষে x1 আছে হলো কাউন্টার ক্লকওয়াইজ, হ্যাঁ, বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা বলতে পারি যে x1 লিডস x2 বাই φ1। তাহলে লিড ল্যাগ বোঝা গেল? তাহলে লিড ল্যাগ বের করতে হলে আমরা কি করব? নাম্বার ওয়ান, প্রথমে আমরা হচ্ছে ফেজর ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে, ফেজর ফর্মে নিয়ে আসবো। আর নাম্বার টু, ফেজর ফর্মে নিয়ে আসার পরে আমরা এটা এইভাবে ড্র করব, ড্র করে দেখব যে আমাদের যেটা রেফারেন্স বলছে সেই রেফারেন্সের সাপেক্ষে আমাদের এই সিগন্যালটা কি রকম আছে, ঠিক আছে। তাহলে যদি সেই সিগন্যালটা কি থাকে, রেফারেন্সের সাপেক্ষে যদি কাউন্টার ক্লকওয়াইজে থাকে তাহলে লিড, আর যদি ক্লকওয়াইজে থাকে তাহলে ল্যাগ। বুঝা গেল? তাহলে x2 lags x1 by φ1 এটাও যা কথা, x1 leads x2 by φ1 এটাও একই কথা, ঠিক আছে। মানে সিগন্যালকে আমরা এই দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু এখানে হলো ওদের ডিরেকশনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ভাই পোলার এবার ফর্মে বোঝার কোনো উপায় নেই, আর থিটার মান প্লাস মাইনাস দিয়ে একটু বোঝার উপায় নেই যে পিট নাকি ল্যাগ? ওইভাবে বোঝার উপায় আছে, কিন্তু ওইভাবে একটু ঝামেলা লাগে, হ্যাঁ। কিন্তু এইভাবে হলে পরে পোলার ফর্ম বলতে আমি তো পোলার ফর্মে বললাম, এই ফেজার ফর্ম আর পোলার ফর্ম তো একই কথা। হ্যাঁ ভাই সেটা ঠিক আছে, কিন্তু এই যে মানটা দেখে আর কি বোঝার ও, উপায়টা যদি একটু মানটা দেখে, সাপোজ এরকম আছে যে মান দেখে ওই মান দেখে বোঝা মানে তো সেই এইটাই, তাই না? এখন মনে করি এরকম আছে যে একটা সিগন্যাল আছে 10 - 30, ঠিক আছে, আর একটা সিগন্যাল আছে ধর ধর এটাকে আমরা x1 বললাম, x1 আছে এরকম, আর x2 আমি ধর বললাম যে 10 + 120, ঠিক আছে, +120। তাহলে এখন এইটা, এইটার অ্যাঙ্গেল কত, পজিটিভ, তাহলে এইটার অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ। তাহলে পোলার ফেজর ফর্মে নিয়ে এসে এইভাবে করাটা একটু সহজ হবে। তাহলে আমরা এইভাবেই করি, হ্যাঁ, অন্যভাবে করা যায়। যেমন আমি যদি এটাকে পোলার ফর্মে না নিয়ে এসে আহ, ধর এরকম করলাম, আমি এবার বিয়োগ বিয়োগ করেও দেখা যেতে পারে, যে যোগ বিয়োগ করলে সাপোজ এরকম যদি হয়, আহ, যে অ্যাঙ্গেল দুটো আমি বিয়োগ করলাম, না এভাবে হবে না, এইটাই ইজি, এভাবে পেঁচাই যাবে। আমাকে আবার তাহলে ওই ইয়ে ফর্মে নিয়ে যেতে হবে, কি বলে, x1 মানে x+jy রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে, হ্যাঁ? এটাকে আমার আবার রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে, যে x+jy এই ফর্মেটে নিয়ে যেতে হবে, বা x-jy। আচ্ছা এটা একটু বলে দিই, এই ফর্মেটে নিয়ে যেতে হবে। এখন এটা যদি ভোল্টেজ বা কারেন্ট হয়, ঠিক আছে, এটা এইভাবে একটু বলা যায় যে যদি ভোল্টেজ হয় বা কারেন্ট হয়, তাহলে আমরা সাধারণভাবে ধরে নিতে পারি
যে নেগেটিভ অ্যাঙ্গেল মানে হলো ল্যাগ, আর পজিটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে লিড। আর যদি ইম্পিডেন্স হয় বা রিঅ্যাক্টেন্স হয়, ইম্পিডেন্সই বলি আমরা, জেড বলি। ইম্পিডেন্স কি জিনিস সেটা পরে আসতেছি। যদি ইম্পিডেন্স হয় তাহলে আমরা বলবো এর উল্টা, ঠিক আছে। পজিটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে ল্যাগ, নেগেটিভ মানে হচ্ছে লিড, ঠিক আছে। তাহলে ওটা দেখে এভাবে মনে রাখা যায়। এখন তারপরেও কে কার থেকে কত ডিগ্রি ল্যাগে আছে বা কত ডিগ্রি লিডে আছে এইটা বোঝার জন্য হচ্ছে এই গ্রাফিং মানে চিত্র আঁকায় এটা এইভাবে বের করাটাই হলো ভালো, হ্যাঁ। তাহলে আমরা জেনারেলি এটা দেখে বলতে পারবো যে যদি ভোল্টেজ বা কারেন্ট হয় তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল মানে ল্যাগ, পজিটিভ মানে হচ্ছে লিড। যদি ইম্পিডেন্স হয় তাহলে পজিটিভ মানে ল্যাগ, নেগেটিভ মানে লিড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার। তবে আমি আশা করবো যে এইটা দিয়ে করায় আমার কাছে মনে হয় better। আমি এইভাবেই করার চেষ্টা করি, হ্যাঁ। যে ওই যখন রেফারেন্স বলে দিবে আর কি, যে এর সাপেক্ষে এটা লিডে আছে নাকি ল্যাগে আছে, তখন এইভাবে করাটা ভালো। আর সাধারণত ভোল্টেজ বা কারেন্টের ক্ষেত্রে যদি বের করি যে কে কার থেকে কত ডিগ্রি লিডে বা ল্যাগে আছে, তাহলে আবার ওই যোগ বিয়োগ করে যদি অ্যাঙ্গেল পজিটিভ নেগেটিভ আসে সেক্ষেত্রে এটা এইভাবে বলা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা আসতেছি যখন পাওয়ার ফ্যাক্টর করবো। হ্যাঁ, বুঝছি, আপনি এখানে যে দিলেন যে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ হলো লিড, আর হচ্ছে অ্যাঙ্গেল নেগেটিভ আসলে হইতেছে ল্যাগ। এখানে হ্যাঁ। আমাদের যে পাওয়ার ফ্যাক্টর যেটা ক্যালকুলেশন আছে না ভাই, সেক্ষেত্রে তো কারেন্টের বেলায় অ্যাঙ্গেল যদি মাইনাস থাকে সেটা হচ্ছে লিড না নির্দেশ করে। না, 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 কি বলবো, কারেন্টের অ্যাঙ্গেল মাইনাস মানে ল্যাগ। পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশনের বেলায় ভাই ওই হ্যাঁ, কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে মাইনাস থাকলে লিড নির্দেশ করে, আর প্লাস থাকলে হচ্ছে ল্যাগ নির্দেশ করে। যে আপনার কমপ্লেক্স পাওয়ার এস, তারপর হচ্ছে ইম্পিডেন্স, এগুলা প্লাস থাকলে হইতেছে ল্যাগ, আর কারেন্টের বেলায় হইতেছে মাইনাস থাকলে হইতেছে না, না, ল্যাগ উল্টা নির্দেশ হচ্ছে, করে। উল্টা ভাই হচ্ছে। বুঝলাম আবার। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে হিসাবটা আলাদা, হ্যাঁ। আমি এখানে জাস্ট রাফলি মনে রাখার জন্য বললাম, হ্যাঁ। ওইটাই বললাম, রেফারেন্স আসলে তখন আমাদের এরকম ভাবে হিসাব করাটা বেটার। যখন রেফারেন্স একটা দিয়ে দিবে তখন আমরা এভাবে হিসাব করবো। আর ও যেটা বললো যে একটা দেখে বলা যায় কিনা, তো আমরা যদি এরকম রাফলি থাকে আমরা সেটাকে ধরে নিব যে ভোল্টেজ বা কারেন্টের ক্ষেত্রে নেগেটিভ থাকলে ল্যাগিং, পজিটিভ থাকলে লিডিং। ইম্পিডেন্সের ক্ষেত্রে পজিটিভ থাকলে ল্যাগিং, নেগেটিভ থাকলে লিডিং। কিন্তু রেফারেন্স যখন বলে দিবে তখন তো অবশ্যই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তখন অবশ্যই আমাদেরকে বের করতে হবে, বের না করে আমরা বলতে পারবো না। রেফারেন্স বলে দিলে এরকম রাফলি এটা বলা যাবে না। এটা রাফলি বলা যাবে শুধুমাত্র যদি দেওয়া থাকে সেটাকে আমরা ধরে নিতে পারি যে মাইনাস মানে ল্যাগ, প্লাস মানে লিড ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে। আর ইম্পিডেন্স এর ক্ষেত্রে প্লাস মানে ল্যাগ, মাইনাস মানে লিড। আচ্ছা, এটা আমরা যখন পাওয়ার ক্যালকুলেশন করবো তখন আরো ভালো বোঝা যাবে। আপাতত আমরা খুব বেসিক পর্যায়ে আছি। তাহলে এই বেসিকটুকু বোঝা গেল কিনা সেটা ক্লিয়ার কি সবাই? এটুকু তো বোঝা গেল জি যে ভাই যদি আমার। রেফারেন্স থাকে তাহলে আমরা কিভাবে ধরবো, আর যদি এরকম দেওয়া থাকে তাহলে কিভাবে ধরবো। আচ্ছা, এবার আসি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখন পাওয়ার ফ্যাক্টরকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়। তো আমরা এখানে শুধুমাত্র ওই অ্যাঙ্গেলের হিসাবটাই দেখবো, পরের গুলা পাওয়ার যখন পড়বো তখন দেখবো। তাহলে অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর বলি, পাওয়ার ফ্যাক্টর সমান কত হবে, কস অফ ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কত, কারেন্টের অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত, কস অফ থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে যদি এখানে কারেন্ট লিডিং হয় তাহলে আমরা বলতে পারি সার্কিটটা হলো কি, আই যদি লিডিং হয়, লিডিং পিএসে থাকে, তাহলে আমরা বলতে পারি এটা হলো ক্যাপাসিটিভ সার্কিট। আর আই যদি ল্যাগিং হয় তাহলে আমরা বলতে পারি সেটা হলো ইন্ডাকটিভ সার্কিট। এখন কথা হচ্ছে, তাহলে এটা আমরা এই হিসাবটা কিভাবে করবো, থেটা ভি মাইনাস থেটা আই। এইটা সবসময় আমরা যেই ভোল্টেজের সাপেক্ষে মানে যেই ভোল্টেজ দিয়ে কারেন্ট নির্ণয় করব
ওই ভোল্টেজের সাপেক্ষেই আমাদের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হবে। অর্থাৎ সাপোজ একটা দুইটা ভোল্টেজ আছে এরকম, আমি ধরলাম যে V1 থিটা 1 একটা, V2 থিটা 2 একটা। তাহলে এখন এই V1 এটার সাপেক্ষে আমি দেখা যাচ্ছে যে একটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সের মধ্যে দিয়ে কারেন্ট পাইলাম হচ্ছে I1 থিটা 1 প্রাইম। আবার এই সোর্সের জন্য দেখা যাচ্ছে যে কারেন্ট পাইলাম একটা I2 থিটা 2 প্রাইম। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর কত হবে? যে এইটার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর একরকম হবে, এইটার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর একরকম হবে। So, এই ক্ষেত্রে যদি আমরা পিএফ বের করি, তাহলে পিএফ আমরা কত পাবো? কস অফ থিটা 1 মাইনাস থিটা 1 প্রাইম। মানে যেই ভোল্টেজ থেকে আমরা কারেন্ট পাইছি, ওই ভোল্টেজ বা যেই ভোল্টেজকে আমরা রেফারেন্সে ধরছি, ওই ভোল্টেজের করেসপন্ডিং যে কারেন্ট থাকবে সেই কারেন্টের অ্যাঙ্গেল আমরা নিই। ঠিক আছে? ওই ভোল্টেজের করেসপন্ডিং কারেন্ট। আর এই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি? এইটার ক্ষেত্রে পিএফ সমান কজ অফ থিটা 2 মাইনাস থিটা 2 প্রাইম। ঠিক আছে? তাহলে এইটা লেখার ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা খেয়াল রাখতে হবে। এখন সাপোজ আমরা ভোল্টেজকে যদি 0 ডিগ্রি বলি, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজের অ্যাঙ্গেল যেটা এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। রেফারেন্স ধরলে সেটাকে আমরা 0 ডিগ্রি বলতে পারি। তার সাপেক্ষে কত ডিগ্রি লিড বা কত ডিগ্রি ল্যাগ আছে সেটা আমরা তখন বলতে পারবো। হ্যাঁ, সাপোজ আমি এখন ভোল্টেজকে রেফারেন্স ধরলাম, ধরে দেখা যাচ্ছে আমার ভোল্টেজ আছে এই বরাবর, ঠিক আছে, আর কারেন্ট আছে এই বরাবর। তাহলে এটা হলো আমার ভোল্টেজ, এটা হলো কারেন্ট, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সাপোজ ফাই। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? ভি লিডস আই, তাই না? অথবা আই ল্যাগস ভি। তাহলে যদি আমরা বলি যে ভি লিডস আই, তাহলে ভি লিডস আই বাই কত ডিগ্রি? একই অ্যাঙ্গেল তো, একই হবে ফাই, এটাও ফাই। তাহলে এটাকে আমরা দুইভাবে বলতে পারি। ঠিক আছে? এই শুধুমাত্র এরকম দেওয়া থাকলে আমরা রাফলি কিন্তু বলতে পারবো না যে কে লিডিং কে ল্যাগিং। আমাদেরকে একটা রেফারেন্স অবশ্যই ধরতে হবে। তাহলে যদি ভি রেফারেন্সে ধরি তাহলে আই ল্যাগিং, যদি আই রেফারেন্সে ধরি তাহলে ভি লিডিং। ক্লিয়ার? 3 মিনিট আছে। আচ্ছা, এটা কি বোঝা গেল? আমাদেরকে অবশ্যই রেফারেন্স একটা ধরতেই হবে। হ্যাঁ, দুইটা জি ভাই। দুইটা প্যারামিটার থাকলেই একটার সাপেক্ষে তো একটা লিডিং বা ল্যাগিং হবে। শুধু শুধু তার সাথে লিডিং ল্যাগিং হয় না, কোনো কিছু সাপেক্ষে অবশ্যই হবে। তাহলে যদি এরকম থাকে, আমরা যদি ভি কে রেফারেন্স বলি তাহলে ভি লিডস আই, আমরা যদি আই কে রেফারেন্স বলি বা ভি লিডস আই বা আই ল্যাগস ভি, আর আমরা যদি আই কে রেফারেন্স বলি, আমরা এক্ষেত্রে এই ভি এর অ্যাঙ্গেলটা দিতে পারি এরকম যে ভি জিরো, আর আই এর অ্যাঙ্গেলটা দিতে পারি হলো আই মাইনাস ফাইভ। ঠিক আছে? যেহেতু এটা এদিকে মানে ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়, আমরা এভাবে লিখতে পারি। আর যদি আমরা এরকম বলি, আমরা যদি রেফারেন্স পয়েন্ট উল্টায় দিই, যে এটা হলো, আমি ওই একই জিনিস থাকলো, আচ্ছা আমি জাস্ট একটু লিখে দিই। তাহলে এখন আমি যদি আই কে রেফারেন্স বলি, okay, তাহলে রেফারেন্স যদি আমার আই হয়ে যায়, কি ব্যাপার? এই মাঝে মধ্যে এমন ডিস্টার্ব করি। আচ্ছা, রেফারেন্স যদি এখন আই হয়ে যায়, ডিস্টার্ব শুরু করছে এটাকে। শেষ। হ্যাঁ, চলছে। শোনা যাচ্ছে কথা? মাঝে মধ্যে ফাইল করাপ্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখি হয় কি। আচ্ছা, এখন যদি আমরা রেফারেন্স যদি আই কে ধরি, তাহলে কি লিখতে পারি আমরা? রেফারেন্স আই হয়ে গেলে ওই একই থাকতেছে, যে ভি লিডস আই
অথবা আই ল্যাগস ভি। তার মানে আমরা রেফারেন্সের সাপেক্ষে, না না না, উল্টা বললাম না, না, ঠিকই তো আছে, এটা তো একই থাকবে। আচ্ছা, আই ল্যাগস ভি। এখন রেফারেন্স আমরা এই আই নিলে কি হবে, যে আই এর অ্যাঙ্গেলটাকে আমরা জিরো বলবো, এরকম যে আই জিরো, তখন ভি এর অ্যাঙ্গেল হয়ে যাবে কত, ভি ফাইভ। ঠিক আছে, তাহলে রেফারেন্সের উপরে আমাদের অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে, আমরা কোনটা নিচ্ছি তার উপরে আমরা অ্যাঙ্গেল লিখবো। তাহলে এটাও যা কথা, রেফারেন্স আইন দিলেও আমাদের জাস্ট অ্যাঙ্গেলের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে তাহলে আমাদের আই যদি লিডিং থাকে তাহলে সেটা কিভাবে বুঝবো, এরকম জাস্ট এই বরাবর আছে ভি, এদিকে আছে হলো আই, এর অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে আমরা বলতে পারি কি, যে ভি এর সাপেক্ষে কারেন্ট কি, অবশ্যই লিডিং এ আছে, তাহলে এটা এখান থেকে আমরা বলতে পারি কি, যে আই লিডস ভি, ঠিক আছে, বা ভি ল্যাগস আই। আচ্ছা, তাহলে লিডিং ল্যাগিং বোঝা গেল। তাহলে এটা আমরা ওই যেটা বললাম যে এইভাবে সহজে মনে রাখতে পারি, আমরা এটাই মনে রাখবো বেশি করে। আচ্ছা, টাইম প্রায় শেষ। তোরা কি আরেকবার জয়েন করবি নাকি এটুকুই থাকবে আজকে? শেষ হয়ে গেছে already।